আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং পাঠশালা পক্ষ থেকে আমি মিজান ভাইয়া চলে আসলাম তোমাদের সাথে আফটার লং টাইম পরে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর উপরে ক্লাস নিতে। তোমরা জানো যে আমাদের যে ফ্রি ক্লাসগুলো কন্টিনিউ চলতেছে, তারও ধারাবাহিকতায় আজকে আমাদের নতুন পার্ট স্টার্ট হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। তো ইঞ্জিনিয়ারিং মেকানিক্সটা খুবই ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট এবং এটি সাধারণত যারা ডুয়েট অ্যাডমিশন, জব প্রিপারেশন এবং পলিটেকনিক শাখায় আছো তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আজকে আমি আলোচনা করব বেসিক টু অ্যাডভান্স, অর্থাৎ যারা মোটামুটি পারো তাদের জন্য, যারা পারো না তাদের জন্য। তো এই যে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এইটা খুবই একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট এবং হার্ড রিলেটেড একটা সাবজেক্ট। তো আমি এর আগে জাস্ট ম্যাথ রিলেটেড বিষয়গুলো বোঝাইছি। এখন আমি অপটিমাম বই থেকে এই সিরিজে যত কিছু করাবো আমি সবগুলো অপটিমাম বই থেকে ফলো করব এবং অপটিমাম বইয়ে A to Z যা কিছু আছে বাংলা থিওরিটিক্যাল থেকে শুরু করে ম্যাথ রিলেটেড সবকিছুই আমি সেখান থেকে পড়াবো। সুতরাং অনেক কিছু আমি বই থেকে হেল্প নিতে পারি। তো এই হেল্প থেকে আমি তোমাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করব যাতে করে তোমাদের বেসিক গুলো ক্লিয়ার হয়। তো কথা না বাড়িয়ে আমি ডিরেক্ট তোমাদের চলে যাই থিওরি পার্টে। তো আমার হাতে একটা বই আছে, তোমরা বইটা তোমাদের সামনে থাকলেও তোমরা দিতে পারো। বইটাতে আমাদের প্রত্যেকটা টপিক রয়েছে, এই টপিকগুলো আমি তোমাদের সাথে ডিসকাশন করব। তো ডিসকাশন গুলো যেন তোমরা ভালোভাবে বুঝতে পারো সেই রিলেটেড কিছু কথা বলবো। তো এখানে আমার মেইনলি বল বিভাজন নিয়ে আলোচনা করব। প্রথমে কি করব? বল বিভাজন। বল বিভাজন নিয়ে আলোচনা করব। বল বিভাজন, এই বল বিভাজন মানে একটা বলকে ভাগ করে দুই বা তিনটা বা তার অধিক ভাবে বিভাজ্য করাকে সাধারণত বলা হয় বল বিভাজন। বল বিভাজনের এখানে একটা আমি চিত্র দিছি, এই চিত্রটাকে আমি যদি মানে সলিউশন করে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। আমি ধরেন একটা পয়েন্ট, ও একটা কি পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই যে ও একটা পয়েন্ট বা বিন্দু, এই বিন্দু থেকে একটা বল বা ফোর্স পি আর একটা ফোর্স হচ্ছে কিউ, যা সাধারণত আলফা কোণে চলে গেছে। তো আলফা কোণে চলে গেছে একটা পয়েন্টে, যেটা হচ্ছে পি বলটা এ বিন্দুতে যা স্টপ করে দিলাম এবং কিউ বলটা ও বিন্দু থেকে সি বিন্দুতে যা স্টপ করে দিলাম। দেওয়ার পরে আমি দেখলাম যে আসলে এটা হচ্ছে আলফা কোণে গেছে। এরপরে সেম এখানে যে পি বলটা, এই পি বলটা বি পর্যন্ত বর্ধিত করলাম, আর এই যে এখানে যে কিউ বলটা এটাকে আমি এ থেকে বি পর্যন্ত বর্ধিত করলাম, যা একটা আমাদের সামান্তরিকের ন্যায় কাজ করে। কিসের ন্যায়? সামান্তরিকের। আচ্ছা, এই সামান্তরিকের ন্যায় কাজ করলে তখন এই যে দুইটা বলের আমাদের মধ্যবিন্দু, একটা মধ্যের যে রেখা থাকবে, এই যে আমি তোমাদের প্রথমে অনেক কিছু বোঝাবো যে বিষয়গুলো তোমাদের হচ্ছে মানে অনেক কিছু আসবে না, এগুলো আগে আছে, বাট আমি এই অংশটা বোঝাই। দুইটা বলে মধ্যবর্তী বলকে বলা হয় লব্ধি বল। এই যে আর কে বলা হবে কি? লব্ধি বল। এই লব্ধি বলটা আমি কি করব? বের করব। তো লব্ধি বের বলটাকে আমি জানি না, এটা অজানা মান, তো এটাকে আমার বের করতে হবে। তো বের করতে গেলে আমার এই যে এ বিন্দুকে এন পর্যন্ত বর্ধিত করি এবং এই যে এন পর্যন্ত বর্ধিত করার পরে এই বি থেকে এ এন এর উপরে একটা লম্ব টানবো। আচ্ছা, লম্ব যখন টানবো তখন আমাদের মেইনলি যে কাজটা হবে সেটা হচ্ছে, তো আমি এখান থেকে একটা কিছু কথা লিখতে পারি, সেটা হচ্ছে ও এ থেকে এটা পি বল এবং ও সি থেকে এটাকে কিউ বল বলা হয়। তো ও এ এটা যদি হয় তাহলে আমরা সি বি সমান লিখতে পারি কি? পি, এবং এ বি এটাও লিখতে পারি কি? কিউ। এটা যদি আমি লিখতে পারি তখন কি হবে?
আমি মূলত এই বলটাকে আগে মানে ধরবো না, লব্ধি বলকে না ধরে আমি ডিরেক্ট এই কোণটাকে আলফা কোণকে কাজ করব। তো আমার মূলত কি কাজ হবে, এ বি ও সি এর সমান্তরাল, এই যে এ বি ও সি এটা কি সমান্তরাল, এই যে দুইটা চিহ্ন যদি থাকে এটাকে বলা হয় সমান্তরাল। এই সমান্তরালের যে ধরলাম, ধরার পরে এখানে আমার একটা ত্রিভুজের কোণ নিতে হবে, সেটা কি হচ্ছে এ ও সি। এ ও সি এটা হচ্ছে আলফা কোণ। সেম কন্ডিশন হচ্ছে বি এ এন, এটাও হচ্ছে আমার কি আলফা কোণ। আমি যদি এটাকে যদি না ধরি তাহলে এটা যতটা কোণে বিভক্ত হয়েছে সেম কোণ এখানে উৎপন্ন করছে। তো এইটা কোণ যদি হয়, আমার কিন্তু উদ্দেশ্য হচ্ছে এই লব্ধি বের করতে হবে। এখন লব্ধি কিভাবে বের করতে হবে, আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী জানি যে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। তো লম্ব তো আর এটা হচ্ছে না, এটা তো সমান্তরাল, এই যে ও সি আর এ বি হচ্ছে সমান্তরাল, লম্ব হবে কি বি এন আর ভূমি হবে ও এন। তার মানে আমার এই যে মানটা, এই মানটাও আমার জানা নাই, এই অংশটাও জানা নাই। তো আমার এই দুইটা মান জানার জন্য অনেক কিছু কাহিনী করতে হবে। এই কাহিনীগুলো করার জন্যই মূলত আমাকে প্রথমে এটাকে আমার ধরতে হবে এই কোণটার সাপেক্ষে। এই কোণ যদি সাপেক্ষে আমি ধরি, আমার এখানে অনেক কিছু মান দেওয়া আছে। ফর এক্সাম্পল, আমার এটা যদি ধরি অতিভুজ, এটা যদি ধরি লম্ব, এটা ধরি আমি ভূমি, এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা আলফা। তাহলে আমি যদি ও বি এন অর্থাৎ এই যে ও বি এন এটা পুরোটাকে আমি ত্রিভুজ ধরলাম, মানে মাঝখানে মানে টানটা নাই, ধরলাম আমি। যদি ধরি তখন কি হবে, এই যে এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, তো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হবে এই যে ও বি অতিভুজ, ও এন হচ্ছে ভূমি প্লাস হচ্ছে বি এন হচ্ছে লম্ব, তার মানে স্কয়ার দিলাম। এন্ড এই যে ও এন, এই যে ও এনটা কি ও এ প্লাস হচ্ছে এ এন, তার মানে ও এ প্লাস এ এন অল স্কয়ার প্লাস হচ্ছে কি এই যে বি এন স্কয়ার। তো এটাকে আমি এটা ও এ কে ধরলাম এ এন কে ধরলাম বি, তাহলে এ প্লাস বি অল স্কয়ারের সূত্র ফেললে তখন কি হবে, এ স্কয়ার প্লাস 2a এটা হচ্ছে বি প্লাস বি স্কয়ার। বি স্কয়ার বলতে এই যে এ এন স্কয়ার বি স্কয়ার। তো আমি আগে ব্র্যাকেটে যদি আমি না ঢুকাই তখন কি হবে, এরকম হবে। তো এখন আমি এই যে এ এন প্লাস বি এন অর্থাৎ এই যে এ এন প্লাস হচ্ছে এই যে বি এন, এটা যদি আমি করি তো এটা সমান আমি লিখতে পারি কি ও এর মান হচ্ছে পি পি স্কয়ার 2, এটা হচ্ছে কি এই যে পি, এই যে ও এ সমান হচ্ছে পি, পি বসালাম, এ এন এর মান আমার নাই, এ এন এর মান আমার নাই, আর হচ্ছে এ বি এ অর্থাৎ এই যে এ এন স্কয়ার বি এন স্কয়ার সমান হচ্ছে এ বি স্কয়ার, কি এই যে এ বি স্কয়ার। মানে আমরা অতিভুজের সূত্র জানি না, অতিভুজের সূত্র, এটা যদি আমি অতিভুজ ধরি, এটা ধরি অতিভুজ হচ্ছে এ বি স্কয়ার ইজ ইকুয়াল টু, তাহলে লম্ব হচ্ছে কি এ এন স্কয়ার ভূমি প্লাস হচ্ছে লম্ব হচ্ছে বি এন স্কয়ার। তো আমার মূলত আছে এ এন স্কয়ার প্লাস বি এন স্কয়ার, এটা সমান আমি লিখতে পারি এটা, তো আমি এটাই লিখছি। খুব ভালোভাবে লক্ষ্য রাখবা তোমরা, এটাকে বলা হয় সামান্তরিকের সূত্রের প্রমাণ। তো এই সূত্রটা যখন আমি করলাম তখন এই যে এ বি স্কয়ার, এই যে এ বি স্কয়ার সমান হচ্ছে কিউ, এই যে এ বি স্কয়ার এটা যদি কিউ হয় তাহলে এটাও হবে কিউ। তো এটা আমি কিউ বসালাম, আর হচ্ছে এ এন এর মান আমরা জানি না, তো এ এন এর মানটা আমাকে বের করতে হবে। তাহলে এখন আমার কি হয়, এটাকে আমি যদি সাজাই তাহলে আমার মান আসে মূলত পি স্কয়ার কিউ স্কয়ার 2p ইন্টু এ এন, এটার মান আমাকে বের করতে হবে। এ এন এর মানটা বের করার জন্য আমাকে কি করতে হবে, ত্রিভুজ এ বি এন,
এই যে এ বি এন এই ত্রিভুজটাকে কাজে লাগাতে হবে। এখন এটাকে যদি কাজে লাগাই তাহলে এ বি স্কয়ার অতিভুজ আর হচ্ছে কি ভূমি স্কয়ার। তো এই মানটা আমি বসাইছি এখানে, বের করে কিউ পাইছি। এখন আমি যদি এই যে কস আলফা যদি ধরি এই ত্রিভুজের ক্ষেত্রে, তখন কি হবে? কস আমরা জানি যে লম্ব ভূমি ডিভাইডেড অতিভুজ, ভূমি হচ্ছে এ এন, অতিভুজ হচ্ছে এ বি। আমার এই জায়গাটার মান লাগবে এ এন, তার মানে এ এনটাকে রেখে দিলে এটা গুণ হবে, আর গুণ করে এটা হয় এ বির মান হচ্ছে কিউ, তাহলে এ এন এর মান হচ্ছে কিউ কস আলফা। তাহলে আমি যদি এখানে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p আর এ এন এর মান হচ্ছে কিউ কস আলফা, তাহলে এই যে এই মানটা যেটা হলো ও বি মানে হচ্ছে আর, ও বি মানে হচ্ছে কি, ও বি মানে হচ্ছে আর। তাহলে আমার এক্স্যাক্টলি মানটা বের হবে কি আর স্কয়ার ইজুকাল, আচ্ছা আমি একটু এটাকে মুছে দেই। আর স্কয়ার ইজুকাল পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কস আলফা। যদি আমি জাস্ট আর এর মান বের করতে চাই তাহলে রুটটা ওই পাশে পাঠিয়ে দাও, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কস আলফা। এটা হচ্ছে আমার লব্ধির মান। আচ্ছা, লব্ধির মান যদি এটা আমার হয়, এখন আমি কি করব? লব্ধির দিক নির্ণয় করব। তো লব্ধির দিকটা কিভাবে বের করব? আমরা লব্ধির এই জায়গাটাকে আমি যদি ধরি যে ট্যান থিটা যদি ধরি, এই যে এই ট্যান থিটা এটার ক্ষেত্রে যদি বলি, এটা তো আমরা মান বার করছি তাই না, বিএন এ এন এটার মান আমরা বের করছি, এ এন এর মান আমরা কি বের পাইছিলাম, কিউ কস আলফা, এটা বের করছিলাম। তো আমার এই যে বিএন এর মানও বের হবে। আমার দরকার হচ্ছে কি ট্যান থিটা, এটা যদি আমি বের করি এটা কত দিকে অ্যাঙ্গেল গেছে, তাহলে এটা আমরা জানি লম্ব ডিভাইডেড হচ্ছে ভূমি, লম্ব ডিভাইডেড কি ভূমি, লম্ব হচ্ছে বি এন ডিভাইডেড হচ্ছে ভূমি হচ্ছে এ এন। আচ্ছা, এই জায়গাটাতে তোমরা একটু কনফিউশনে থাকতে পারো, বাট কনফিউশন করো, বিএন এর মান কই পাবো? এখন বিএন এর মানটা বের করতে গেলে আমাদের যদি আমি ধরি যে আমাদের এই যে লম্ব আর যদি ভূমিকে ধরি, আমরা ভূমির মান জানি, তাহলে আমরা জানি সাইন এটা হচ্ছে লম্ব বিএন আর এটা হচ্ছে ও। আচ্ছা দাঁড়াও, এই জায়গাটাতে একটু তুমি এই জায়গাটাতে ধরে এটার মান বের করতে পারো, তাতে করে তোমার জন্য একটা ফলাফল চলে আসবে। দেখো ফলাফলটা হচ্ছে কি, হ্যাঁ এটাকে তুমি লক্ষ্য রাখে কাজ করো। এটা আমি যদি ধরি তাহলে এটা তো হবে আলফা, এটা হচ্ছে তাহলে লম্ব ভূমি হচ্ছে এ এন। তো আমার বিএন এর মান প্রয়োজন, তার মানে সাইন আলফা, এই যে এ এন এর মান হচ্ছে কিউ কস আলফা। আচ্ছা, কিউ কস আলফা, এই জায়গায় বিএন, তখন তোমাদের কি মান আসবে দেখি। যাক, আমার বিদ্যুৎ চলে গেছে, তারপর আমি ক্লাসটাকে কন্টিনিউ করতেছি। আমার এই জায়গাটা একটা ভুল গেছে, সেটা হচ্ছে মানে এখানে তো আমার এন হবে না, আমি জানি যে লম্ব ডিভাইডেড হচ্ছে অতিভুজ হচ্ছে এখানে এ বি। তো অতিভুজ এ বি অর্থাৎ কিউ, এটা বিএনটাকে এটা যদি সাইন আলফা আর এ বির মান হচ্ছে কিউ,
তার মানে এখানে আমি কিউ দিতে পারি। তাহলে এ বি এর মান হচ্ছে কি এ বি এন এর মান হচ্ছে কি কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা। এটা যদি আমি হয় তখন আমি এখানে এই যে এর মানটা বের করতে পারি। বি এন এর মান হচ্ছে কিউ সাইন আলফা, আর এ বি এ এন এর মান কি হবে, এখানে হচ্ছে ট্যান এ সরি এখানে এ এন না, এটা হচ্ছে ও এন মানে হচ্ছে কি এখানে হচ্ছে এ প্লাস হচ্ছে এ এন। তো এখানে ট্যান থিটা ইজ ইকুয়াল টু কিউ সাইন আলফা, আর ও এর মান হচ্ছে কত পি প্লাস এ এন এর মান হচ্ছে কিউ কস আলফা। এটা হচ্ছে আমার একটা অ্যান্সার। তো মোটামুটি তোমরা এই জায়গাগুলো দেখো যে হচ্ছে আমার এটা হচ্ছে লব্ধির মান এবং এটা হচ্ছে লব্ধির দিক। তো লব্ধির দিক ট্যান থিটা বা থিটাটাকে এই পাশে রাখো, এই পাশে এটা হচ্ছে ট্যান ইনভার্স, বার করলে ইনভার্স, এটা হচ্ছে কিউ সাইন আলফা পি প্লাস কিউ কস আলফা। তো এই জায়গাগুলোকে তোমাদের ফোকাস করতে হবে যেন এর বেসিক টু অ্যাডভান্স গুলো তোমরা পারো। তো তোমরা যদি এই জায়গাগুলো বুঝে থাকো তাহলে আমি থিওরি পার্টে একটু চলে যাই, তোমাদের বিষয়গুলো ক্লিয়ার করাই। তো তোমাদের যেহেতু বল বিভাজনের পার্টটা হচ্ছে, বল বিভাজনের পার্ট থেকে আমি অপটিমাম বইয়ের কিছু থিওরি পার্টগুলো আমি তোমাদের বোঝাবো। এখন আমাদের থিওরি পার্টের 1 নম্বরে আছে কি ভারসাম্য বল কাকে বলে। ভারসাম্য বল কাকে বলে? ভারসাম্য, আচ্ছা এই যে ভারসাম্য বল, ভারসাম্য বল, এই ভারসাম্য বল কাকে বলে? আমি যদি এটা একটা বৃত্ত ধরলাম, এই বৃত্তটাকে আমি যদি এইদিকে টানি, একটা এইদিকে টানি, এইদিকে টানি, এইদিকে টানি, তো চারদিকে টানতেছি, আমি বস্তুটাকে টানতেছি, তো বলটা মূলত কোন দিকে যাবে? বলটা মূলত কোন দিকে যাবে? যদি আমার এরকম হয় যে আসলে এই এক্স অ্যাক্সিস ওয়াই প্রাইম, তো এখানে আমার বলটা মূলত এখানটা একটা পয়েন্টে কাজ করতে, সেটাকে বলা হবে মোমেন্ট, এটাকে বলা হবে কি মোমেন্টের। আচ্ছা এই মোমেন্টকে এম দ্বারা প্রকাশ করা হয়, আর এক্স অ্যাক্সিস বরাবরগুলোকে এফ এক্স, আর এটাকে প্রকাশ করা হয় এফ ওয়াই। তো অল টাইম এদের ভারসাম্য রক্ষা করে চলে, যদি কারো বল কম হয় তার বিপরীত দিকে সে চলতে থাকবে। তো এই জায়গাটাতে তুমি ভারসাম্য বল করার 3টা শর্ত একটা আছে, এক্স অ্যাক্সিস বরাবর সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু 0, এটা হচ্ছে 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে সামেশন অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু 0, আর 3 নম্বর শর্ত হলো সামেশন মোমেন্ট অফ 0। এই 3টা জিনিস যদি তুমি পারো তাহলে মোটামুটি এই যে বস্তুটা কি থাকবে, সাম্য অবস্থায় থাকবে। এই যে সাম্য অবস্থায় থাকাটাকে মূলত বলা হয় কি ভারসাম্য বল। তো এটাকে যদি আমি থিওরিটিক্যালি পড়ি তাহলে কেমন দাঁড়ায় বিষয়টা? ভারসাম্য কোনো বস্তুতে 2 বা ততোধিক বল যদি এমন ভাবে ক্রিয়া করে যে এদের ক্রিয়ার ফলে বস্তুটি স্থির অবস্থায় থাকে, তাহলে ক্রিয়াশীল বলগুলোকে ভারসাম্য বল বলে। ভারসাম্যের শর্ত রয়েছে 3টা, একটা হচ্ছে কি এফ এক্স সামেশন এফ ওয়াই সামেশন এম বা মোমেন্ট, এইটাই হচ্ছে আমাদের ভারসাম্য বল। এরপর বলা হচ্ছে বলের বৈশিষ্ট্য কি কি, বল যে হবে, কোনটা বল হবে এর বৈশিষ্ট্য কিছু রয়েছে। এর মাঝে যেটা প্রথম যে শর্ত সেটা হচ্ছে বলের মান পাওয়া যাবে। বলের কি পাওয়া যাবে? মান পাওয়া যাবে। হতে পারে এটা কেজিতে, নিউট্রনে, তো অল ইন এভরিথিং, যে কোনো এককে, বলের যে একক আছে সেই এককে প্রকাশ করা যাবে, সেটাই হচ্ছে বলের বৈশিষ্ট্য। বলের ক্রিয়ারেখার দিক জানা যায়, বলের কি ক্রিয়ারেখার দিক জানা যায়।
বল এটা কোন দিকে যাবে, এটা এক্স এক্সিস বরাবর যাবে না ওয়াই এক্সিস বরাবর যাবে, এটার দিক জানা যায়। এই বলের প্রকৃতি জানা যায়, যেমন পুল বা টানা, পাস বা ঠেলা, তারপরে হচ্ছে টেনশিয়াল ফোর্স আর কম্প্রেসিভ ফোর্স, এগুলো থাকে। এরপরে কি প্রয়োগ বিন্দু জানা যায়, অর্থাৎ আমি কোথায় প্রয়োগ করতেছি এই বিন্দুটাকেও জানতে পারি। এটা হচ্ছে বলের বৈশিষ্ট্য। এরপরে রয়েছে বিভিন্ন ধরনের ফোর্সের নাম লেখো। বিভিন্ন ধরনের ফোর্স রয়েছে, কি রয়েছে? বিভিন্ন ধরনের ফোর্স। এই ফোর্স গুলো মূলত বিভিন্ন হয়ে থাকে, যেমন হচ্ছে কমপ্লেনার ফোর্স, যেমন একই তলে একাধিক ক্রিয়াশীল বল থাকে, একই তলে একাধিক ক্রিয়াশীল বল থাকে, এটাকে বলা হয় কমপ্লেনার ফোর্স। আচ্ছা, এরপরে বলা হয়েছে কনকারেন্ট ফোর্স, বলগুলি ক্রিয়ারেখা একই বিন্দুতে মিলিত হলে, ক্রিয়া রেখার একই বিন্দুতে মিলিত হলে তাকে বলা হবে কি? কনকারেন্ট ফোর্স। তাহলে এই দুইটা দেখো, আমার যদি এরকম একটা তল থাকে, এরকম তল থাকে, এই তলে যদি আমার কি থাকে, একই তলে একাধিক ক্রিয়াশীল বল, এটা তল, এটাও তো একটা তল, একাধিক ক্রিয়াশীল বল কাজ করতেছে। এই যে একাধিক ক্রিয়াশীল বল কাজ করে, এটাকে বলা হয় মূলত কমপ্লেনার ফোর্স। আর যখন একটি বিন্দুতে অনেকগুলো ফোর্স কাজ করতেছে, অনেকগুলো ফোর্স কাজ করতেছে, এটাকে বলা হবে কনকারেন্ট ফোর্স। এই হচ্ছে দুইটা। তারপরে বলছে কমপ্লেনার কনকারেন্ট ফোর্স, কমপ্লেনার এবং কি কনকারেন্ট ফোর্স। তো এটা বুঝতেইছো যে কমপ্লেনার এবং কনকারেন্ট নিয়েই হয়েছে কি কমপ্লেনার কনকারেন্ট ফোর্স। একই তলে একই বিন্দুতে ক্রিয়াশীল বলকে সাধারণত কি কি বলা হবে? কনকারেন্ট কমপ্লেনার ফোর্স। কমপ্লেনার নন কনকারেন্ট ফোর্স, একই তলে বিভিন্ন ভিন্নমুখী বিন্দুগামী বলকে হচ্ছে কি কমপ্লেনার নন কনকারেন্ট ফোর্স। অর্থাৎ একটা বিন্দুতে অনেকগুলো ফোর্স মিলিত হলে এটাকে বলা হয় কনকারেন্ট কমপ্লেনার ফোর্স। আর যদি একটা বিন্দু থেকে অনেকগুলো বল যদি চলে যায়, সেটাকে বলা হবে নন কমপ্লেনার কনকারেন্ট ফোর্স। এরপরে বলা হয়েছে নন কমপ্লেনার নন কনকারেন্ট ফোর্স, বিভিন্ন তলে ক্রিয়াশীল বিভিন্ন বিন্দুগামী বল এবং প্যারালাল ফোর্স ও কোলিনিয়ার ফোর্স থাকে, এগুলোকে বিভিন্ন ধরনের ফোর্সের বলা হয়। এরপরে হচ্ছে ল্যামির সূত্র। ল্যামির সূত্রটা তোমরা জানো যে আসলে একটি বিন্দু থেকে যখন তিনটি বল ক্রিয়া করে, একটা বিন্দু, এটা গেছে, এটা গেছে, এটা গেছে, তিনটা ফোর্স, এটা ধরলাম পি, আচ্ছা পি কিউ আর, এরকম ধরলাম আর কি। তো এটা একটা বিন্দুতে মিলিত হয়েছে, এটা একটা কোণ আছে, এটা একটা কোণ আছে, এটা একটা কোণ আছে, তিনটা কি আলাদা আলাদা আমার কোণ রয়েছে। আচ্ছা, এই কোণগুলোকে যদি আমি এই যে পির কোণ ধরলাম আলফা, কিউ এর কোণ ধরলাম বিটা, আর এর কোণ ধরলাম কি গামা। আচ্ছা, এই তিনটা আমি কিভাবে ধরবো? ফোর্সের বিপরীত পাশে, ফোর্সের কি ধরবো? বিপরীত পাশে। অর্থাৎ ফোর্স আছে পি, তার বিপরীত পাশে ধরবো আলফা, কিউ ফোর্স, কিউ এর বিপরীত কোণ ধরবো বিটা, এবং আর ফোর্স, আর এর বিপরীত ধরবো হচ্ছে গামা। তাহলে এগুলো যদি আমি হয়, তাহলে ল্যামির সূত্র প্রয়োগ করলে আমরা কিভাবে পাবো? যে কোণটা, যে ফোর্সটা ধরবো ওটা উপরে, তার বিপরীত কোণ হচ্ছে সাইন আলফা ইকুয়াল, এগুলো কিন্তু সবগুলো সাম্য অবস্থায় আছে, না হলে তো ছিঁড়ে যাবে দড়ি বা এক থেকে চলে যাবে। এরপরে কিউ আছে, কিউ এর বিপরীত হচ্ছে কি সাইন বিটা। তারপরে রয়েছে কি আর, আর এর নাম আর, এর বিপরীত হচ্ছে সাইন গামা। এই যে এটাকে বলা হয় মূলত ল্যামির সূত্র। এটাকে কি বলা হবে? ল্যামির সূত্র। তো ল্যামির সূত্রকে এভাবে ইউজ করো তোমরা, মোটামুটি ভালো বুঝতেছো তোমরা। এরপরে রয়েছে বলের মোমেন্ট কি। এই যে বল যে বের করতেছি, এর মোমেন্টটা আমরা যে বললাম, এই যে এখানে মোমেন্ট, এই মোমেন্টটা কি? তো বইয়ের ভাষায় যদি আমি বলে থাকি যে কোনো বস্তুর উপরে বল প্রয়োগের ফলে বস্তুটি যদি কোনো বিন্দুতে কেন্দ্র করে আবর্তিত হয় বা হতে পারে, তবে ওই আবর্তন প্রবণতাকে প্রযুক্ত বলের মোমেন্ট বলে। যদি আমি গাণিতিকভাবে বিশ্লেষণ করে দেখাই যে
এই চিত্রগুলোকে আমি যদি মিশে দেই, মোমেন্ট কাকে বলে? আচ্ছা, মোমেন্ট হলো এরকম কোন একটা বাঁশ মাটির নিচে গাড়ানো আছে, তো এরকম এটা একটা বাঁশ আছে, ঠিক আছে। তো আমি চাচ্ছি এই দুই হাত দিয়ে এটাকে ধরে ঘুরাবো, এটা এক্স এক্সিস বরাবর আছে, এটা আমি ঘুরাবো। কি করব? এই দুই কানি ধরে ঘুরাবো। এই ঘোরানোর জন্য আমাদের এখানে যে ফোর্স প্রয়োগ হবে, একটা কি হবে? ফোর্স প্রয়োগ করতে হবে। এই ফোর্সের এখানে একটা মোমেন্ট তৈরি হবে। কি মোমেন্ট তৈরি হবে? মোমেন্টও যেহেতু আমরা দেখলাম যে আসলে, আবারও যদি আমি তোমাদের বোঝাই যে আসলে ধরেন এটা একটা খুঁটি, খুঁটিতে আমি ফোর্স অ্যাপ্লাই করছি 5 নিউটন। এখন এই যে খুঁটিতে পোতানো আছে, মাটির নিচে আছে, এই জায়গার এখান থেকে দূরত্ব একটা আছে এস, ধরলাম হচ্ছে 5 মিটার, বা এটা ধরলাম হচ্ছে 2 মিটার। এখন এখানে মোমেন্টটা হবে হচ্ছে ওই বস্তুতে প্রয়োগকৃত ফোর্স এবং প্রয়োগ বিন্দু থেকে বস্তুটির কেন্দ্র দূরত্ব পর্যন্ত যে দূরত্ব আছে তার গুণফলকে মূলত বলা হয়, লম্ব দূরত্বকে বলা হয় মোমেন্ট। অর্থাৎ মোমেন্ট ইজ ইকুয়াল টু, আমি যদি ধরি মোমেন্ট কি হবে? মোমেন্ট ইজ ইকুয়াল টু এফ এস। এফ হচ্ছে ফোর্স, এস হচ্ছে লম্ব দূরত্ব। এই হচ্ছে বিষয়। এটা যদি, এটা অলওয়েজ লম্ব দূরত্ব হবে, লম্ব ভাবে হবে। যদি কখনো এরকম থাকে, এরকম থাকে, এই যে ঢালু থাকে অর্থাৎ থিটা কোণ দেওয়া থাকে, তখন কিন্তু হিসাব আলাদা হবে। তখন এই যে এইটার সাপেক্ষে সাইন কসের হিসাব আসবে, তখন এখানে দেখা যাচ্ছে যে এস এর জায়গায় হচ্ছে সাইন থিটা। তো এই হচ্ছে আমাদের বিষয়। এটাকে যদি আমি খুঁটির বেলায় ধরলাম, এটাকে যদি আমি এই ক্ষেত্রে ধরি, একটা আনুভূমিক একটা বস্তু আছে, তো এটাকে আমি এখানে বাঁধানো আছে, এখানে আছে, এটা ঝুলন্ত অবস্থা আছে। তো এই জায়গায় আমি কি করব? ফোর্স প্রয়োগ করব এই জায়গায়। তো এটা হচ্ছে ফোর্স, আর এখান থেকে লম্ব দূরত্ব হচ্ছে 3 মিটার, 3 মিটার, ফোর্স ধরলাম হচ্ছে 5 মিটার, 5 নিউটন। তো এখান থেকে আমার এই দূরত্বটা লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব। তাহলে মোমেন্ট হবে হচ্ছে কি? মোমেন্ট এফ এস, এটা হচ্ছে কি ফোর্স 5, আর হচ্ছে কি লম্ব দূরত্ব হচ্ছে কত? 3 মিটার। তাহলে 3 5 15 হচ্ছে মোমেন্ট। আচ্ছা, এই জায়গায় তুমি যদি কোনটাকে যদি এরকম করে দেওয়া থাকে, এটা ঘুরতেছে কোন দিকে? এই দিকে যখন আমার খুঁটিতে বাধা আছে, তখন বস্তুটা এই দিকে যাওয়ার চেষ্টা করবে, ফোর্সটা দিবে এইদিকে, তার প্রতিক্রিয়া রিয়াকশনটা হবে এইদিকে। আচ্ছা, মোমেন্ট যখন এটা হচ্ছে এইদিকে যাচ্ছে, মানে বস্তুটা এদিকে যাচ্ছে, তখন এখানে বাধা প্রদান করতেছে, উপর দিকে বাধা প্রদান করতেছে। তো এই উপর দিকে বাধা প্রদান করতেছে, তার মানে ঘড়ির কাঁটার কি? ঘড়ির কাঁটা কোন দিকে ঘোরে? এদিকে ঘোরে। তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘুরলে হলো ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি ঘোরে তাকে বলা হয় অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে ঘড়ির বিপরীত দিকে যদি ঘোরে তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ। এই দুইটা জিনিস মনে রাখো যে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ, এই দুই পদ্ধতিতে মোমেন্ট বের করতে হবে। তো আমার মূল বিষয়গুলো ছিল এই জায়গাতে। এরপরে আরেকটা দেওয়া আছে হচ্ছে কাপল কি? কাপল কি? একটি বস্তুর দুটি ভিন্ন বিন্দুতে ক্রিয়ারত সমান ও সমান্তরাল এবং বিপরীতমুখী দুটি বলকে কাপল বা যুগল বল বলে। ধরেন একটা বস্তু, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। তো এই বিন্দুতে এটা হচ্ছে যুগল বল বলা হয়। এই বিন্দু থেকে বিপরীতমুখী সমান, মানে কি সমান? এখান থেকে দূরত্ব যদি 5 মিটার হয়, তাহলে এখান থেকে দূরত্ব 5 মিটার হবে। তো সমান দূরত্বে যদি কোনো একটি বস্তু একাধিক দিকে যদি বিভক্ত হয়ে যায়, তাহলে একে বলা হয় কাপল। আচ্ছা, এখন বলছে দুটি ভেক্টর রাশির
লব্ধির মান কখন সর্বোচ্চ এবং কখন সর্বনিম্ন হয়। দুটি ভেক্টর রাশির মান কখন সর্বোচ্চ এবং কখন সর্বনিম্ন হয়। এখন আমরা সবার আগে দেখব যে ভেক্টর রাশির সূত্রটা কোনটা। ভেক্টর রাশির সূত্র হচ্ছে r ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। তো এখানে ডিপেন্ড করবে যে আমাদের কসের যে মান, এই যে কস, এটার উপর ডিপেন্ড করবে, এখানে কত মান আসতেছে তার উপর ডিপেন্ড করবে। আমরা জানি যে cos থিটার সর্বোচ্চ মান হচ্ছে 1 আর cos থিটার সর্বোচ্চ মান হচ্ছে -1। তো cos থিটার সর্বোচ্চ মান 1 কখন হয়, যখন cos থিটা মান কি 0 ডিগ্রি হয়, অর্থাৎ থিটা যখন যদি কোথাও cos 0 ডিগ্রি যদি হয় তাহলে তার মান হচ্ছে 1 হয়। আর cos মাইনাস কখন হয়, যখন cos থিটার মান অর্থাৎ 180 ডিগ্রি হয় তখন হয় -1। তার মানে কি সর্বোচ্চ কখন হচ্ছে, যখন আমরা থিটার মান 0 নিচ্ছি, অর্থাৎ থিটা ইকুয়াল টু 0 নিব তখন হবে এর মান 1। আর যখন থিটা ইকুয়াল টু কত নিব, 180 ডিগ্রি নিব তখন হচ্ছে এটা -1 সর্বনিম্ন। তাহলে সর্বোচ্চ আর ম্যাক্স, আর ম্যাক্সটা আমি যদি নেই তাহলে হচ্ছে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। এই যে আলফা এর মান আমরা কত নিব, যদি আলফা 0 ডিগ্রি নেই তাহলে এটা হচ্ছে সর্বোচ্চ হবে, তখন পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos 0 ডিগ্রি মান হচ্ছে কত 1 দ্বারা গুণ করে দিলাম। তাহলে এটাকে আমি যদি সূত্রে ফেলাই পি স্কয়ার প্লাস 2pq প্লাস cos আলফা, তাহলে হচ্ছে এটা সূত্রটা আসে কি পি প্লাস কিউ অল স্কোয়ার। তাহলে এই স্কোয়ার রুট কেটে গেল, তাহলে পি প্লাস কিউ। এটা হচ্ছে আমার এই যে আর ম্যাক্সের মান, আর ম্যাক্সের মান। তুমি যদি চাও যে আর মিনের মান বের করবা তাহলে সেম কন্ডিশন, মিন মানে হচ্ছে কি 180 ডিগ্রি যদি হয় তখন হচ্ছে মাইনাস হয়, -1 হয়। তোমরা যদি না বোঝো ক্যালকুলেশনে ক্যালকুলেটরে দিবা। তার এখানে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা, cos আলফা। তো এখানে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস, আচ্ছা এই যে থিটার মান 2pq cos আলফা, আলফার মান কত 180 ডিগ্রি। তো 80 ডিগ্রি মান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, এটা হচ্ছে যেহেতু এটার মান হচ্ছে -1 তার মানে এখানে মাইনাস কি হবে পি কিউ। তো এখানে পি স্কয়ার মাইনাস 2pq প্লাস কিউ স্কয়ার, তো এটার মান হচ্ছে পি মাইনাস কিউ হোল স্কয়ার। তো এই স্কয়ার এটা কেটে গেল, তাহলে পি মাইনাস কিউ। তো মূলত আমার ম্যাক্স হবে প্লাস আর কিউ মিন হবে কি মাইনাস। তো এটা হচ্ছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান বের করার ওয়ে, এন্ড এটা তোমরা পারবা আশাবাদী। তোমরা যদি এটা পারো তাহলে পরে আরো আছে বলের ত্রিভুজের সূত্রটি বলো তো। তো বলের ত্রিভুজের সূত্রটি হচ্ছে কি, কোন বিন্দুতে ক্রিয়াশীল দুটি বা বলের মান ও দিক ত্রিভুজের দুটি বাহু দ্বারা একই ক্রমে নির্দেশিত হইলে বলদ্বয়ের লব্ধির মান ও দিক ত্রিভুজের বাহুদ্বয়ের বিপরীত দিকে ক্রম নির্দেশ করে। তো এখানে আমরা জানি যে বলের লব্ধি কাকে বলে, সামুদ্রিকের সূত্র এগুলো আমরা পড়ছি। বলের লব্ধি যদি দুই বা ততোধিক বলের কোনো বস্তুর উপরে একই সময় ক্রিয়াশীল হয় এবং এমন একটি বল নির্ণয় করো যার ক্রিয়ার ফল
ওই বিন্দুতে ক্রিয়ারত বল সময়ের মিলিত ক্রিয়ার সমান হয় তাকে লব্ধি বল বলে। একে সাধারণত আর দ্বারা প্রকাশ করা হয়। তো এটা গেল। এরপরে আর কিছু খণ্ডচিত্র আছে, সেটা হচ্ছে বিদ্যুৎটাও চলে গেছে, যার কারণে আসলে ক্লাসটা তোমরা ওইভাবে প্রাউড ফিল করতেছো না। আই এম রিয়েলি সরি। আচ্ছা, আমরা একটা চার্ট আছে, এই চার্টের এটাকে এক্স এক্সিস, ওয়াই ওয়াই এক্সিস। এখন এই চার্ট যা আছে, এই চার্টের এই দিকে যেটা যাবে এটাকে ধরবো প্লাস, এই দিকে যেটা যাবে এটা হলো প্লাস, এটা এইদিকে যদি যায় এটা হলো মাইনাস, আর নিচের দিকে গেলে হবে এটা কি মাইনাস। আচ্ছা, তার মানে ডানের দিকে গেলেও প্লাস, উপরের দিকে গেলেও প্লাস, নিচের দিকে মাইনাস, তারপর পিছনের দিকে মাইনাস। এখন এটাও প্লাস এটাও প্লাস, তার মানে এই ঘরটা হচ্ছে ওয়াল প্লাস, এটাও মাইনাস এটাও মাইনাস, তার মানে এই ঘরটা হচ্ছে ওয়াল মাইনাস। দেখো এটা এক্স এক্সিস বরাবর গেছে কি মাইনাস, তার মানে হচ্ছে মাইনাস এক্স, পরের মানটা যেহেতু ওয়াই হয় তার মানে এটাও হচ্ছে কি ওয়াই। তো সেম কন্ডিশন এখানে হচ্ছে এক্স এক্সিস বরাবর মাইনাস মাইনাস এক্স, আর ওয়াই এক্সিস বরাবর হচ্ছে কি মাইনাস ওয়াই। এখন এই জায়গাটা তোমরা যদি বুঝে থাকো তাহলে আশাবাদী পারবা। এরপরে এক্স এক্সিস বরাবর হচ্ছে প্লাস, ওয়াই এক্সিস বরাবর হচ্ছে মাইনাস। তো এটাকে বলা হবে কি আমাদের উপাংশের রীতি নীতি আর কি। এই রীতিনীতি যদি হয় তাহলে আমরা 90 ডিগ্রিকে সাধারণত পাই ডিভাইডেড 2 দ্বারা প্রকাশ করতে পারে। এখানে পায়ের মান 3.14 না, এখানে পায়ের মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি যদি পায়ের মান হয় তাহলে এই কোণটার মান হবে পাই ডিভাইডেড 182, বা 180কে ভাগ দিলে কত 90। তো সেম কন্ডিশন তুমি এটার সাথে 90 এর সাথে যদি আরো যোগ দিতে পারো, অথবা তুমি এইটা হচ্ছে পাই, এটা কত পাই, তো পায়ের মান হচ্ছে কত 180 ডিগ্রি। তো এখন এখানকার মান আমাকে যদি বের করতে বলে তাহলে এখানে হবে কি পাই মাইনাস, এখানে দেখো এখান থেকে যদি স্টার্ট হয়ে এখানে আসে, যদি ব্যাগে এই ঘরে থাকতে চাই তাহলে এখানে প্রথমে আসতে হবে 180, তারপরে ব্যাগে যেতে হবে কতটুকু যেতে হবে থিটা কোণ যেতে হবে। তো এটাও সেম কন্ডিশন, এখানে আসলে কি হবে এই যে দেখো পাই, এই জায়গাটা হচ্ছে দেখো 180 এখানে আসছে, এখান থেকে আসার পরে এই রুমে ঢুকবে, তার মানে এখানে পাই প্লাস হচ্ছে থিটা। তো এখানে অনেকগুলো রিজন আছে, তোমরা চাইলে নিজেরাও দেখে নিতে পারো। ডান দিকে প্রসারিত উপাত্তকে সাধারণত পজিটিভ ধরা হয়, তারপরে হচ্ছে ডান দিকে প্রসারিত উপাত্ত ও উপাংশের কে নেগেটিভ ধরা হয়, তারপরে উলম্ব উপাংশের ক্ষেত্রে উপরের দিকে প্রসারিত হওয়া পজিটিভ, নিচের দিকে নেগেটিভ। তো এগুলো হচ্ছে বিষয়। ফোর্স সিস্টেমের প্রয়োজনীয় সূত্রগুলি এখানে দেওয়া আছে, সূত্রগুলো আমরা সাধারণত পরবর্তী আলোচনায় করব। তো আজকের মতো তোমাদের ক্লাসটা এখানে শেষ। পরবর্তীতে আমাদের দেখা হবে ম্যাথ পার্ট নিয়ে। তো আমি আশাবাদী যে তোমরা ক্লাসটা করতে পারছো। তো পরবর্তীতে আমাদের দেখা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ইঞ্জিনিয়ারিং পাঠশালার সঙ্গে থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।